দর্শক, আপনাদের সাথে আছি আমি নাজনীন নাসির দোলা। প্রথমে যদি আজকে কি নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটা একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আপনারা শুনছিলেন আমরা দ্বিতীয় যে শিরোনামে বলছিলাম যে আজ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে চরমোনাই পীরের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব। এর আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে ২১ জানুয়ারি জামাতের আমির বরিশালে গিয়ে চরমোনাই পীরের সঙ্গে দেখা করেছিলেন। বিএনপির একাধিক নেতা তখন একে স্বাধীনতা বিরোধী এবং ফ্যাসিবাদীদের সহযোগীদের মিলন বলে আখ্যা দেন। জামাতের সাথেও দীর্ঘ আদর্শিক বিরোধ ছিল চরমোনাই পীরের নেতৃত্বাধীন যে ইসলামিক আন্দোলন সেই দলের। কিন্তু ভোটকে সামনে রেখে ক্রমেই জটিল হচ্ছে জোটের রাজনীতি এবং সেই বিষয়গুলোই আমরা আজকের আলোচনায় বোঝার চেষ্টা করব। আমাদের অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। স্টুডিওতে আমাদের সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন জনাব নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক TBN24, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আছেন জনাব সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক কমিটি। এছাড়া অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আশা করি আজকের আলোচনা, যেহেতু সব পক্ষই উপস্থিত আছে, প্রাণবন্ত আলোচনা হবে নিশ্চয়ই এবং আমরা অনেক বিষয়ের ব্যাখ্যা জানতে পারবো। একটু যদি জনাব ইমরান সালেহ প্রিন্স আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি আপনার গ্রামের বাড়ি থেকে যুক্ত হয়েছেন। যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে ২১শে জানুয়ারি যখন জামায়াতে আমিরের সঙ্গে চরমোনাই পীরের সাক্ষাৎ হয়েছিল, তারপরে বিএনপির নেতারা বলেছিলেন যে স্বাধীনতা বিরোধী এবং ফ্যাসিবাদের সহযোগীদের মিলন হয়েছে, এ ধরনের বিভিন্ন কটাক্ষ করা হয়েছে। তাহলে আজকে ফ্যাসিবাদের সহযোগীদের সঙ্গে আপনাদের দলের মহাসচিব কেন বৈঠক করলেন, যদি একটু বলতেন আমাদেরকে। ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে যারা স্টুডিওতে সহ আলোচক হিসাবে আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকে আপনি যে প্রসঙ্গটির অবতারণা করেছেন, আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলামী আন্দোলনের আমির জনাব ফজলুল করিমের সাথে সাক্ষাৎ করেছেন এবং সেই সাক্ষাতের মধ্য দিয়ে একটি দুই দলের মধ্যে ঐক্যমত্য একটা সৃষ্টি হয়েছে এবং কি কি বিষয় ঐক্যমত্য হয়েছে সেটার একটি তালিকাও জানানো হয়েছে। তো আপনি বলেছেন যে জামাতের সাথে ইসলামী আন্দোলনের যে বৈঠক, তারপরে বিএনপির নেতাদের যে বক্তব্য, আমি বলতে চাই যে বিএনপির যে আনুষ্ঠানিক যে বক্তব্য যেটা আমাদের পক্ষ থেকে দেওয়া হয়, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের মুখপাত্র হিসাবে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব, ওনারা সেই বক্তব্যগুলো দিয়ে থাকেন। এর বাইরে কে কি বললো এটা আমার ঠিক জানা নেই। আপনি যে বলেছেন যে জামাতে ইসলামের সাথে বৈঠকের পর বিএনপি নেতারা বলেছেন, আমার এই তিনজন যারা দলের পক্ষ থেকে দায়িত্বশীল কথা বলার জন্য, তারা এইরকম কোনো বক্তব্য রেখেছেন বলে আমার জানা নেই। আর ইসলামী আন্দোলন এবং জামাতে ইসলামী বাংলাদেশ, তারা তো আমাদের এই আন্দোলনের বিভিন্ন সময় আমাদের সহযোগী ছিল। তো সেই কারণে সেই সময় আন্দোলনের সময়ও তো কিন্তু তাদের সাথে আমাদের বৈঠক হয়েছে। তো সেই সব বিষয় নিয়ে জনাব প্রিন্স, ইসলামী আন্দোলন তো আওয়ামী লীগ সরকারের সঙ্গে এক ধরনের সমঝোতার গুঞ্জন অনেক দিন ধরেই ছিল এবং তারা কিন্তু স্থানীয় সরকার নির্বাচনেও অংশগ্রহণ করেছে এবং বলা হয় যে আওয়ামী লীগের সাথে যেহেতু তাদের সুসম্পর্ক ছিল সেজন্যই তারা গ্রেপ্তারও এড়াতে পেরেছেন। এই বিষয়গুলো কি আপনারা আমলে নিচ্ছেন না, বা আপনাদের মনে হয় যে না, তারা ফ্যাসিবাদের সহযোগী ছিলেন না? আমরা এগুলো সবকিছুই আমাদের জানা আছে। তারপরেও কোনো কোনো সময় কোনো কোনো দলের সাথে জাতির বৃহত্তর স্বার্থে কিংবা নির্বাচনের স্বার্থে কিংবা বিভিন্ন বিষয় ঐক্য হয়ে থাকে। ঐক্য কিন্তু এর আগেও অনেকের সাথে আমাদের হয়েছে, যে ঐক্য টিকেছে আবার অনেক সময় টিকেনি। তো যাই হোক, সেই বিষয়গুলো আমাদের অজানা নয়। তারপরে ইসলামী আন্দোলন এই আপনার শেষের দিকে, যে গত প্রায় 5 বছর যাবৎ এই সরকারের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করেছে এবং সেই আন্দোলনে আমাদের সাথেও যুগপৎ আন্দোলনে কিছু সময় তারা ছিল। সর্বশেষ যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন যেটা হয়েছে, সেখানেও তাদের অংশগ্রহণ ছিল। এর আগে 7ই জানুয়ারি যে জামি নির্বাচন, শেখ হাসিনার জামি নির্বাচন বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনও কিন্তু আমাদের সাথে তারা
অংশগ্রহণ করেছে এবং অনেক প্রলোভন সত্ত্বেও তারা কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি। জি, এই কারণে কি বিএনপি মহাসচিব আজ চরমোনাই পীরের সঙ্গে দেখা করেছেন যে 21শে জানুয়ারি জামাতের আমির চরমোনাই পীরের সঙ্গে দেখা করেছেন এবং তাদের মধ্যে একটা জোট হতে পারে এই ধরনের কথা আসছে, এবং সেটা যদি হয় তাহলে যেহেতু ভোট ব্যাংক একই, অ্যান্টি ইন্ডিয়ান, অ্যান্টি আওয়ামী লীগ, প্রো ইসলামিক যে ভোট ব্যাংক, সেটি যাতে বিএনপি ধরে রাখতে পারে সেজন্যই কি আজকের এই বৈঠক? না, তাদের সাথে আমাদের অনেক আগে থেকেই আলোচনা চলছিল, কথাবার্তা চলছিল, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক। তারা আমাদের চেয়ারপারসনের কার্যালয়ে গিয়েও আমাদের সাথে সাক্ষাৎ করেছেন এবং সেখানে আমাদের লিয়াজো কমিটির সাথেও তাদের বৈঠক হয়েছে। আমরাও এর আগে তাদের অফিসে গিয়ে কথা বলেছি, তাদের কোনো মাদ্রাসায় বা তাদের বাসভবনে গিয়েও আমাদের কথাবার্তা হয়েছে, আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক সেগুলো হয়েছে। তো এটা জামাতের সাথে বৈঠকের পরে আমাদের বৈঠক হয়েছে, বা এন্টি ইন্ডিয়ান, এন্টি ইসলামিক, সরি প্রো ইসলামিক বা আপনার ঘরের এগুলো আমি মনে করি না এগুলি কোনো বিষয়। এবং আচ্ছা, কোন কোন বিষয়ে আমাদের মধ্যে ঐক্যমত্য হয়েছে জি ইতিমধ্যেই তা লিখিতভাবে জাতির সামনে সেগুলো জি তুলে ধরা হয়েছে। জি জনাব প্রিন্স, আর দুটো বিষয় আপনার কাছে আমি একটু সুনির্দিষ্টভাবে জানতে চাই, যদি একটু ছোট সংক্ষেপে বলেন আমাদেরকে। সেটি হচ্ছে যে একটি বিষয় হচ্ছে যে আমি দেখলাম যে 1 বছরের মধ্যে নির্বাচনের বিষয়ে এক ধরনের মতৈক্য হয়েছে আপনাদের। সেই 1 বছরটা কি এখন থেকে 1 বছর, নাকি 5ই আগস্টের পর থেকে মানে সরকার গঠনের পর থেকে 1 বছর, সেই বিষয়টি যদি একটু বলেন। আরেকটি বিষয়ে জানতে চাই, যে এই প্রশ্নটির আগে উত্তর নিয়ে নিই। না, এইটা হচ্ছে এটা সময় বলে দিবে এবং এটার ব্যাখ্যা বিশ্লেষণ সামনে আসবে, তো তখন আপনারা জানতে পারবেন। তবে আমরা দেখতে পাচ্ছিলাম এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছিলেন জি এবং এগুলো নিয়ে আমাদের সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে যেরকম আলোচনা আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক ভাবে চলছিল, ইসলামী আন্দোলনের সাথেও সেরকমই আনুষ্ঠানিক ভাবে বা অনানুষ্ঠানিক ভাবে আলোচনা চলছিল। তো সেইটার প্রেক্ষিতে আমরা যেন সকল রাজনৈতিক দল একসাথে যেন আমরা থাকতে পারি, এই বিষয়ে যেন একই সাথে কথা বলতে পারি এবং সকলের মধ্যে যেন নির্বাচন নিয়ে, সংস্কার নিয়ে একটা ঐকমত্য জি তৈরি হয়, সেই জন্য আমাদের প্রচেষ্টা দীর্ঘদিন থেকে চলছে। এটি এটি কি তারই ফলশ্রুতিতে এটি কি সঠিক, এটি কি সঠিক যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যেন তাদের কার্যালয়ে এসে এই সাক্ষাৎটি হয়, কিন্তু ইসলামী আন্দোলন বলেছে যে তাদের অফিসে গিয়ে যেন সাক্ষাৎকারটি হয়, এবং সবশেষ আমরা দেখলাম যে তাদের অফিসেই এই সাক্ষাৎকারটি মানে মিটিংটি হলো? দেখুন, এটা আমার জানা নেই। আর কার অফিসে গিয়ে কোন সাক্ষাৎ হয়েছে, এটা কে লাভবান হলো কে লাভবান হলো না, বা জি এইটা দেখার সময় এখন আমাদের নেই। আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছি। এর আগেও আপনারা দেখেছেন অন্যান্য অনেক রাজনৈতিক দলের জি অফিসে গিয়ে কিন্তু আমরা কথা বলেছি। আচ্ছা জনাব তো প্রিন্স, এখানে আপনার এগুলোকে ভিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। সুযোগ নেই। মূল বিষয় হচ্ছে যে বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে ঐকমত্য হয়েছে, আলোচনা হয়েছে, সেটার একটা লিখিত খসড়া কিন্তু জি জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। জি তো আপনার এরকম ভবিষ্যতেও আপনার বক্তব্য আরো অনেক পরিষ্কার। রাজনৈতিক ধন্যবাদ দলের আপনাকে অফিসে জনাব গিয়ে প্রিন্স, আপনাকে আমরা ধন্যবাদ। কথা বলবো। আমরা একটু সারোয়ার তুষারের কাছে যাই। সারোয়ার তুষার, আপনি এই বিষয়ে কিছু বলতে চাইলে বলবেন। আরেকটি বিষয় জানতে চাই যে গতকাল আপনি একটি টিভি চ্যানেলে বলছিলেন, আমি দেখেছি, যে দেশের মানুষ দ্বিদলীয় অত্যাচার থেকে বের হতে একটি নতুন রাজনৈতিক দল চায়, এই বক্তব্য দিয়েছেন আপনি। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন যে দেশের মানুষ এটা চায়, বা আপনারা কিভাবে নিশ্চিত হচ্ছেন এই বিষয়টি? আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে এই যে ইসলামী আন্দোলন এবং বিএনপির আজকে যে বৈঠক, এখানে আমার টেক হচ্ছে 3টা ব্যাপার আমি বলতে চাইবো। 1 নম্বর কথা হচ্ছে যে যেহেতু ইসলামী আন্দোলনের অফিসে এই মিটিংটা হয়েছে, ফলে বোঝা যায় যে এটা দরকারটা বিএনপির, এটা আমার কাছে অন্তত সেরকম মনে হয়েছে। আর এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে দুটো ঘটনা আমার কাছে মনে হয়, অন্তত গত কয়েকদিনের যে খবর পত্রপত্রিকা এবং টেলিভিশনের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। একটা হচ্ছে জামায়াত ইসলামী বাংলাদেশের আমির, তিনি যখন দেখা করে আসলেন ইসলামী আন্দোলনের প্রধান নেতৃবৃন্দের সাথে, এটা একটা চাপ তৈরি করেছে। এবং দ্বিতীয় আরেকটা চাপ তৈরি করেছে, যখন ইসলামী আন্দোলনের সম্ভবত কিছুদিন আগে একটা সমাবেশে তাদের শীর্ষ নেতৃবৃন্দের অনেকে কিন্তু বিএনপি সমালোচনা করে বক্তব্য রেখেছেন। এর মধ্যে একটা বক্তব্য ছিল যে বিএনপি কেন হঠাৎ করে ছাত্রদের সাথে এরকম শত্রুতার মতো একটা আচরণ করছে আমরা বুঝতে পারছি না, কিংবা
বিএনপির বিরুদ্ধে সারা দেশে বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো কোনো ক্ষেত্রে চাঁদাবাজির অভিযোগ আছে, এইটা নিয়েও তারা কথা বলেছেন। এই দুটো সেটি ব্যাপার নিয়ে তারা ব্যবস্থাও নিয়েছেন, সেটি নিয়েও আলোচনা হচ্ছে। মানে সেটা তো বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নিতেই পারে। আমি বলছি যে এই যে দুটো ব্যাপারে ইসলামী আন্দোলনের তরফ থেকে মন্তব্য করা হলো এবং জামায়াত ইসলামী বাংলাদেশ একটা ওইরকম একটা সিগন্যাল পাওয়া গেল যে এই দুটো বড় ইসলামী দলের মধ্যে একটা ঐক্য হতে পারে, এটা বিএনপির মধ্যে একটা চাপ তৈরি করেছে। কারণ যেহেতু তাদের সামনে তারা ইলেকশন, তাদের সকল সাংগঠনিক কার্যক্রম মূলত নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম, তো সেক্ষেত্রে তাদেরকে তাদের মিত্র ভাবতে হবে। এবং গত জানুয়ারির আগে যে ইকুয়েশন ছিল আওয়ামী লীগকে মাথায় রেখে বিরোধী দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, এখন কিন্তু পরিস্থিতি ইকুয়েশনটা বদলাবে। কারণ ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে, ফলে কে কার মিত্র হবে রাজনীতিতে, কে কার সাথে জোট করবে, সেগুলো নিয়ে প্রতিনিয়ত এক ধরনের মানে হিসাব নিকাশ চলছে। আমি বিএনপির এই স্টেপসটাকে, মানে মহাসচিব মহোদয় যে গেলেন, এটাকে আমি ওই জায়গা থেকে দেখছি এই ইস্যুতে। তবে একটা জিনিস আমি সর্বশেষ এই বিষয়ে মন্তব্য করতে চাইবো, তারা তো প্রায় 9টা-10টা বিষয়ে, এটা কিন্তু আপনাকে আমি একটা জিনিস মনে করিয়ে দিই, বেগম খালেদা জিয়া যখন বিএনপিতে রাজনীতিতে সক্রিয় ছিলেন, তিনি কিন্তু এরকম ইসলামী আন্দোলনের সাথে একবার এরকম, আমার সালটা এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে নাই, তখনও কিন্তু এই ধরনের কিছু এগ্রিমেন্টে তারা এসেছিলেন। ফলে রাজনীতি এগুলো নতুন না। ইভেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কিন্তু একবার খেলাফতে মজলিস বা এরকম কোনো একটা ইসলামী দলের সাথে 5টা, মানে 2006 নির্বাচনের আগে, জামাতে ইসলামের সাথেও কিন্তু তাদের আদর্শ সেটা আরো আগে আমি বলছি এই যে 9-10টা এগ্রিমেন্টে এসেছে, সেগুলো আমি দেখেছি। এর মধ্যে তেমন কোনো নতুন কথা নেই। এগুলো বাংলাদেশের রাজনীতিতে খুবই মানে রেগুলার রেটরিকের মতো আছে। আরেকটু ইমপ্রেসিভ হতে পারতো, মানে বেশ কিছু কথা নতুন আসতে পারতো। একটা ধরে আমি মন্তব্য করতে পারি যে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন ক্ষমতায় না আসতে পারে, সে ব্যাপারে রাজনৈতিক ঐক্য, এটাও একটা পলিটিক্যাল রেটরিক। কিন্তু আপনি কিভাবে এটা নিশ্চিত করবেন সে ব্যাপারে অন্তত এখান থেকে বোঝা যাচ্ছে না, বরং দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগকে সামনের ইলেকশনে আসতে দেওয়ার ব্যাপারে এক ধরনের নমনীয়তা দেখা যাচ্ছে। হ্যাঁ, কারণ আপনি আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতা আসতে দিব না, আপনি সেই পদ্ধতিটা তো নিশ্চিত করছেন না। কিভাবে করবেন আপনি এটা? সেই পদ্ধতি নিশ্চিত হওয়ার জন্য গত 6 মাসে আমরা, মানে এখন তো সরকার ক্ষমতায় আছে, অন্তর্বর্তীকালীন সরকার, কতটুকু অগ্রগতি হয়েছে? এই সরকারের তরফ থেকে তো অনেকগুলো কাজ সরকার সংস্কার কমিশন করেছে এবং রাজনৈতিক দলের ব্যাপারে যদিও কোনো সিদ্ধান্ত নেয় নেই। আমরা উপদেষ্টা মাহফুজ কিংবা প্রেস সচিব মহোদয় শফিক সাহেব, উনার মধ্যে মাঝে মাঝে কিছু কমেন্টারি দেখতে পাচ্ছি। সরকারও এই ব্যাপারে যে খুব একটা ডিসাইসিভ অবস্থায় আছে সেরকম বলবো না। আমাদের দিক থেকে আমরা বলেছি যে যারা গত 3টা ইলেকশন বাংলাদেশে রিগ করেছে এবং যারা এরকম একটা গণহত্যা সহ আরও বিভিন্ন হত্যাকাণ্ড সহ লুটপাট সহ এই ধরনের অপরাধের সাথে জড়িত, তাদের আগে দলগতভাবে শাস্তি হতে হবে। নিষিদ্ধের দাবি বলছি না, বলছি এটা দলগতভাবে শাস্তি হতে হবে। এবং পুরো দেশে তাদের যে কমিটি আছে, এখনও তো এই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, গণহত্যাকারী শেখ হাসিনা, যিনি ভারতে পালিয়ে আছেন, এই সকল ব্যাপারে এই দলটা সিদ্ধান্ত নেওয়ার আগে ইলেকশন কমিশন বলেন কিংবা সরকারের তরফ থেকে বলেন, এমনকি বিএনপি হোক অন্য কোনো রাজনৈতিক দল হোক, তারা যখন বলে যে রাজনৈতিক দল হিসেবে তাদের নির্বাচনে আসতে কোনো সমস্যা নাই, তখন কিন্তু এটা আমার কাছে মনে হয় তারা ঠিক গণ অভ্যুত্থানের স্পিরিটের মধ্যে আছেন কিনা সেটা আমাদের একটু কখনো কখনো আশঙ্কা তৈরি হয়। এটুকুই বলবো আমি এই পর্যায়ে এটার ব্যাপারে। আর আপনি আমার যে মন্তব্যের কথা বলেছেন, আমি গতকাল শ্রীমঙ্গলে ছিলাম, সেখানে আমাদের একটা সাংগঠনিক আলোচনা ছিল। সেখানে আমি বলেছি যে বাংলাদেশের মানুষ, একটা তো ফ্যাসিবাদের পতন ঘটেছে, ফ্যাসিবাদ আওয়ামী লীগকে জনগণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে পতন ঘটিয়েছে, কিন্তু এরপরে সারা দেশে, ঢাকা সহ সারা দেশে নামে বেনামে রাজনৈতিক দল, বিশেষত বিএনপির নাম এখানে আসছে। এখানে আমার বলতে কোনো দ্বিধা নাই। বিএনপির নেতৃবৃন্দ যেমন ব্যবস্থা নিচ্ছে, এটা সত্য, যখন এই ধরনের অভিযোগগুলো আসছে, কিন্তু এটা ঘটছেও। এখন আপনার বিরুদ্ধে ঘটবে এবং আপনি ব্যবস্থা নেবেন, ঘটবে ব্যবস্থা নেবেন, এটা তো একটা সাইকেলের মতো হয়ে গেল। কিন্তু কেন এই একটা রাজনৈতিক দলের, মানে 5 আগস্টের পর থেকে, যেখানে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলের উচিত ছিল বাংলাদেশের যে গণতান্ত্রিক রূপান্তর বা গণতান্ত্রিক সংস্কারের যে যাত্রা, এই যাত্রায় নেতৃত্ব দেওয়া উচিত ছিল, মানে তারা বিং দ্য লার্জেস্ট পার্টি অফ বাংলাদেশ, কিন্তু আমরা দেখেছি যে সমস্ত জায়গায় ডিসি, এসপি, ওসি, এরা মূলত বিএনপির কথায় উঠবস করছে। কোনো ক্ষেত্রে যদি ওসি তাদের কথা না শুনে থাকে, তাকে ট্রান্সফার করা হচ্ছে, তাদের অনুগত ওসিকে আনা হচ্ছে, ভুয়া মামলা দেওয়া হচ্ছে, মামলা বাণিজ্য করা হচ্ছে। আমি আপনাকে শ্রীমঙ্গলে একটা ঘটনা বলি। শ্রীমঙ্গলে গত 20 বছরে বিস্ফোরণের কোনো অভিযোগ নাই, মানে বিস্ফোরণ ঘটে নাই শ্রীমঙ্গলে, কিন্তু সেখানে ভুয়া বিস্ফোরণ মামলা দিয়েছেন একজন বিএনপির নেতা। ওখানে ওসিকে তিনি বাধ্য করেছেন, ওসি এবং এসপিকে, এবং 10 জন স্থানীয় সাংবাদিককে এখন শ্রীমঙ্গল থেকে তার এলাকা ছাড়া তারা আমাদের অফিসে এসে বসে থাকে। তো আমি একটু চ্যালেঞ্জ করে বলেছিলাম এই ওসির উদ্দেশ্যে যে আপনি আমাদের অফিসে এসে বসে থাকে, আপনি সেখান থেকে এসে গ্রেফতার করে নিয়ে যান। এই যে সাংবাদিকরা, স্থানীয় সাংবাদিকদেরকে এলাকা ছাড়া করা, এটা কিন্তু ঘটছে বিএনপির একজন নেতার, ওখানকার স্থানীয় নেতার নেতৃত্বে, এবং সেখানে ওসি এবং এসপি তার সাথে অ্যালাইন্ড। এটা এই জন্য আমি বলেছিলাম, এই যে দ্বিদলীয় অত্যাচার এবং সারা দেশে থেকে মানুষের, এখনই আপনি ক্ষমতায় এখনো আসেন নাই,
আপনি এখন সংস্কার সারওয়ার এবং তুষার, আপনি নির্বাচন অনেকগুলো অভিযোগ করেছেন না, নিশ্চয়ই। একটু লাস্ট বক্তব্যটা শেষ করি। সেটা হচ্ছে যে এখনই এই ধরনের চাঁদাবাজির অভিযোগ, সেইখান থেকে আমরা বলেছি যে বাংলাদেশের মানুষ একটা তৃতীয় শক্তি, ছাত্রদের নেতৃত্বে, তরুণদের নেতৃত্বে একটা তৃতীয় শক্তি আসুক। এবং আপনি আমাকে প্রশ্ন করেছেন যে কিভাবে বুঝলেন। বুঝেছি আমরা সারা দেশে মানুষের সাথে যখন যুক্ত হচ্ছি, লিফলেট নিয়ে গেছি, সভা সমাবেশ করতে গেছি, মানুষ কিন্তু আমাদেরকে বলছে যে জলদি আপনারা রাজনৈতিক দল করে আসেন। বিশেষত তরুণদের মধ্যে এটা একটা হিউজ চাপ আছে আমাদের উপর যে দ্রুত রাজনৈতিক দল করে আসেন। সেখান থেকে আমরা বলেছি যে মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে। আচ্ছা, জনাব নাজমুল আশরাফ, আপনার কাছে যেতে চাই। আপনি সারওয়ার তুষারের বক্তব্য শুনছিলেন এবং তিনি বলছেন যে পুরা দেশে তারা যাচ্ছেন বিভিন্ন জায়গায় এবং মানুষ তাদেরকে বলছেন যে আপনারা রাজনৈতিক দল করে আসেন। আবার বিএনপির বক্তব্য শুনলে কিন্তু মনে হয় পুরো দেশে তারা যাচ্ছেন এবং তাদের উপর চাপ আছে যে জনগণ চাইছে যে নির্বাচন তাড়াতাড়ি হোক। আসলে আপনি তো তৃতীয় পক্ষ, আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে আপনার কি মনে হয়? দেখেন, প্রত্যেকটা রাজনৈতিক দল বা সংগঠন, ব্যক্তি থেকে শুরু করে দল পর্যন্ত, তারা তাদের অবস্থান থেকে একটা কথা বলবেন, দাবি করবেন, এবং জনগণকে নিয়ে, মানে জনগণ কাদের সাথে আছে, জনগণ কি চায়, জনগণের কি চাহিদা, কি করলে জনগণের ভালো হবে, এইসব কথা আমরা রাজনীতিবিদদের মুখে বহু বছর ধরে শুনে আসছি, এখনো শুনছি। ফলে বিএনপি একটি পুরনো রাজনৈতিক দল, একাধিকবার নির্বাচিত হয়ে ক্ষমতায় গেছে, আগামীতেও তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে। আবার পুরনো দল হওয়ার কারণে আমাদের যে প্রচলিত রাজনীতির দোষ ত্রুটি, সেগুলো বিএনপির ভিতরে আছে। এখন এই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় বিএনপি এই দোষগুলো থেকে কতটা মুক্ত হতে পারছে, এবং অনেক কথাই শুনছি আমরা বিএনপি শীর্ষ পর্যায়ে নেতৃত্বের কাছ থেকে, তার অনেক ক্ষেত্রে বাস্তবায়ন আমরা দেখছি। যারা চাঁদাবাজি, দখলদারি বা অন্যায় কাজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। যেটা তুষার বলছিলেন যে ঘটনা ঘটছে ব্যবস্থা নিচ্ছে, ঘটনা ঘটছে ব্যবস্থা নিচ্ছে, তাহলে কি এভাবেই চলতে থাকবে? এখন ঘটনা ঘটতে পারে, ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সেটি দেখবার বিষয়। আমরা এর আগে বোধহয় এত বেশি হারে ব্যবস্থা নিতে দেখি নাই। বিএনপি, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বড় দলগুলোর কর্মীদের যখন কোনো অপকর্মের খবর প্রকাশ্যে আসে, অভিযোগ হিসেবে আসে, মামলা হয় বা গণমাধ্যমে আসে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে এগুলোকে সাফাই গাইতে দেখি, যে এগুলো অস্বীকার করতে দেখি। এখন সেগুলো স্বীকার করে আমলে নিয়ে ব্যবস্থা নিচ্ছে। এটা একটা পরিবর্তন, এবং সেটা হয়তো গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতা হয়তো এটা করতে হচ্ছে। এবং বিএনপির মতো দল অনেক কথাই বলছে যেগুলো তারা ক্ষমতায় গেলে বাস্তবায়ন করবে। অনেক নতুন কথা বলছে যেগুলো হয়তো আগে কখনো বলেনি। এবং অভ্যুত্থান পরবর্তী যে ধরনের কথাবার্তা আমরা শুনছি অভ্যুত্থানকারী শক্তি থেকে শুরু করে সমাজের সর্বশ্রেণীর পক্ষ থেকে, তার প্রতিফলন আমাদের রাজনীতিতেও ঘটছে। কিন্তু যেই রাজনীতি আমরা দীর্ঘ 53 বছর ধরে দেখে আসছি, যেই রাজনীতির দোষ ত্রুটির কারণে এই দ্বিদলীয় বলয় চক্র, যেটা উনি বলছিলেন, তার বাইরে এসে তৃতীয় কোনো শক্তির উত্থান, সেই চেষ্টাও অতীতে বিভিন্ন সময় হয়েছে, অনেকে করেছেন, অনেক বড় বড় রাজনৈতিক নেতারাও করেছেন, কিন্তু সফল হন নাই। আমরা চাই ওনারা সফল হোক। তরুণদের নেতৃত্ব, অভ্যুত্থানের মাধ্যমে যেই বাস্তবতা তৈরি হয়েছে, সেই বাস্তবতায় মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেটা তারা পূরণ করবেন। তাদের সেই নতুন রাজনীতি জনগণ গ্রহণ করলে নিশ্চয়ই তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, নির্বাচিত হবেন, দেশ পরিচালনা করবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমরা জনগণের সেই মতামতটা জানতে পারছি, ততক্ষণ পর্যন্ত ওনার বক্তব্যকে ওনার দাবি হিসেবেই আমরা মানব। বিএনপির বক্তব্যকে বিএনপির দাবি হিসেবে মানার সাথে আরেকটু বাস্তবতা আছে, যে বিএনপির অতীতে জনগণ কতখানি সমর্থন দিয়েছে তার রেকর্ড আছে। তার থেকে কি কমেছে না বেড়েছে, সেটা হচ্ছে এখন আগামী নির্বাচনে দেখবার বিষয়। কিন্তু গত 16 বছর বিএনপি যে বাস্তবতার মধ্য দিয়ে গেছে, এর আগে সবশেষ বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনকার শাসন নিয়ে বিএনপির যে সমালোচনা, বা তার আগের বিভিন্ন সময় বিএনপির ভালো মন্দ যে রেকর্ড সরকারের থেকে, বিরোধী দলের থেকে, সবকিছুর প্রেক্ষিতে জনগণ তাদেরকে ঠিক করবে। কিন্তু জনগণের এই ঠিক করার উপায়টা কি, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। নির্বাচনের ফলাফল আসার আগ পর্যন্ত কারো কথাই বিশ্বাস করা কোনো উপায় নেই। বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে আপনার কাছে ফিরে আসবো আমি। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পর। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চমকতবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। আমাদের সঙ্গে আছেন সৈয়দ ইমরান সালে প্রিন্স, নাজমুল আশরাফ এবং জনাব সারওয়ার তুষার। জনাব নাজমুল আশরাফ, আপনার সঙ্গে বিরতির আগে কথা হচ্ছিল এবং আমি দুঃখিত যে আপনাকে প্রথম সময় একটু কম সময় দিতে পেরেছি। আমি যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল সেটি হচ্ছে, জনাব সারওয়ার তুষার বলছিলেন যে তিনি যখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন দেশের, বা তারা যখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তারা এই ধারণা নিয়ে ফেরত আসছেন যে দ্বিদলীয় অত্যাচার থেকে দেশের মানুষ বের হতে চায়,
নতুন রাজনৈতিক দল চায়, এবং আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে কিভাবে তিনি নিশ্চিত হচ্ছেন এই বিষয়ে। সেই বিষয় নিয়ে আপনি বক্তব্য দিচ্ছিলেন। সেটির সাথে যদি আরেকটি বিষয় আপনার মনোযোগে আনতে চাই আমি, সেটি হচ্ছে যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি গতকাল তার ফেসবুক পোস্টে লিখেছেন যে বিএনপির সাথে ছাত্রনেতাদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। তার মানে দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে আমি দেখছেন? ডক্টর আসিফ নজরুলের জায়গাটা আসার আগে বলি যে এখন ধরেন বলছিলাম যেটা বিরতির আগে, যে নির্বাচনী একমাত্র উপায় জনগণ কি চায় সেটা জানার জন্য। এখন নির্বাচন না হওয়া পর্যন্ত প্রত্যেকেই যার যার জায়গায় অনেক বেশি আত্মবিশ্বাসী থাকতে পারেন। এখন পুরনো দলের আত্মবিশ্বাসী হওয়ার একটা ভিত্তি আছে, প্রমাণ আছে, রেকর্ড আছে। নতুন দলের ক্ষেত্রে সেটা নাই, কিন্তু নতুন দল পুরনো দলকেও ছাড়িয়ে যেতে পারে, সেটাও অসম্ভব কিছু না, কিন্তু এটা প্রমাণ তখনই মিলবে যখন নির্বাচন হবে। এখন ধরেন দ্বিদলীয় ধারা, আমরা যদি মোটা দাগে বলি যে আওয়ামী লীগ বিএনপি কেন্দ্রিক অন্যান্য দলগুলোকে নিয়ে যে রাজনৈতিক ধারা আমরা এত বছর দেখেছি, তার বাইরের চেষ্টা কি কম হয়েছে? তৃতীয় শক্তির উত্থান প্রয়োজন, এই দ্বিদলীয় বলয় থেকে বেরিয়ে আসা দরকার, এই রাজনৈতিক চক্র থেকে মানুষ মুক্তি চায়, এ কথা কি আমরা নতুন শুনছি? বহু বছর ধরে শুনছি। এবং ওই বাস্তবতায় বিভিন্ন সময় অনেক বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, একেবারে দেশ বরেণ্য ব্যক্তিত্বরা কিন্তু অনেক চেষ্টা করেছেন। আপনার নিশ্চয়ই মনে আছে প্রফেসর বদরুজ্জামান চৌধুরী, বঙ্গবীর কাদের সিদ্দিকী, ফেরদৌস আহমেদ কুরেশি, কর্নেল অলি আহমেদ, ডক্টর কামাল হোসেন, কে এম ওবায়দ, এরকম হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে না, সেটা হয় নাই। মানে ওই দ্বিদলীয় ধারার ভিতরেই জনগণ থেকেছে। তার বাইরে আসা দরকার কিনা, কতজন মানুষ চায়, তার প্রমাণ হচ্ছে জনগণ। জনগণ যখন তৃতীয় শক্তিকে সেভাবে ক্ষমতায়িত করে নাই, তার মানে হচ্ছে সেটা তারা চায় না। হ্যাঁ, আমি বলছি আগে হয় না বলে এখন হবে না, আমি সেটা বলছি না, কিন্তু হবে কি না, জনগণ চায় কিনা, সেটা নির্বাচন আগে আপনি বুঝতে পারবেন না। পরীক্ষা দেওয়ার আগে সব ছাত্ররাই মনে করে আমি খুব ভালো রেজাল্ট করবো, ফার্স্ট ডিভিশন পাবো, ফার্স্ট হবো, কিন্তু পরে দেখা যায় অনেকেই ফেল করে। তো পরীক্ষা ছাড়া আপনি বলতে পারবেন না কার কি অবস্থান। এখন নতুন একটি রাজনৈতিক দল যারা করতে যাচ্ছেন, তারা জনগণের কাছে যাচ্ছেন, তাদের মতামত নিচ্ছেন, এবং তারা তাদেরকে তাদের আকাঙ্ক্ষার কথা বলছেন। এইটা গোটা জনগোষ্ঠীর কত শতাংশ? এই প্রসঙ্গে যদি আপনাকে একটু বলি যে ওনারা তো বলছেন, সরকার তো বলছেন যে তারা নির্বাচন দিবেন, তারা তো বলছেন না তারা নির্বাচন দিবেন না, তারা বলছেন যে এই বছরের শেষ বা আগামী বছরের মাঝামাঝি গিয়ে একটা নির্বাচন হবে। বিএনপি আরো আগে নির্বাচন চাচ্ছে, এবং সেই বিষয়টিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, তারা বলছেন যে এটি ঠিক না, কারণ এত বড় আন্দোলন শুধুমাত্র নির্বাচনের জন্য হয়নি, তাই তারা আগে সংস্কার করে কিছু বেসিক সংস্কার তারা আগে করতে চান, যাতে তারা নিশ্চিত করতে পারেন যে ফ্যাসিবাদী সরকার আর না আসতে পারে ক্ষমতায়। বিএনপির কথা হচ্ছে যে সরকার নির্বাচিত হবে তারা এসে সংস্কার করবে। হ্যাঁ, এই বিতর্কটা দীর্ঘদিন ধরে হচ্ছে। তবে বৈষম্য বিরোধীরা কি চাচ্ছেন, বিএনপি কি চাচ্ছে, বা অন্যান্য দল কি চাচ্ছে, তার বাইরে যে সরকারের অধীনে এগুলো নিষ্পত্তি হবে। আপনার কি মনে হয় নির্বাচন কখন হওয়া দরকার? না, কখন হওয়া দরকার বলা মুশকিল, কিন্তু যেই বাস্তবতায় আমরা আছি, রাজনৈতিক দলগুলোর যে অবস্থান, এবং এই সরকার দায়িত্বে আছেন, ক্ষমতায় আছেন, সারা দেশের নানান রকমের সমস্যা সংকট যেভাবে চলছে, সেই জায়গায় নির্বাচনটা যত দ্রুত সম্ভব হওয়া দরকার। তবে সব পক্ষের বক্তব্য, নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন, রাজনৈতিক দল, সববার অবস্থান দেখে আমার মনে হয় এই বছরের মধ্যেই হওয়া সম্ভব, এবং হয়তোবা তাই হবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তাই বলেছেন, 25-এর শেষ অথবা 26-এর মাঝামাঝির মধ্যে। তাহলে উনি তো বলেছেন যে ন্যূনতম সংস্কার হলে পরে 25-এর মধ্যে, আর যদি একটু বেশি সংস্কার করতে হয় তাহলে 26-এর মধ্যে। এটাও তিনি বলেছেন যদি সকল দল চায় কোনো সংস্কার নাই, নির্বাচন দেন, সেটাও এই সরকার দিয়ে দেবেন। ফলে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর বোঝাপড়া ভিত্তিতে সিদ্ধান্তটা হবে। সরকার একটা রূপরেখা দিয়ে দিয়েছেন, তার ভিতরেই কিন্তু কারণটা নিশ্চয়ই পিস ভাই বলবেন। আমি যেটা বুঝতে পারি সংবাদকর্মী হিসেবে, যতই বিলম্বিত হবে নির্বাচন, ততই নানান রকমের আপনার প্রতিকূলতা তৈরি হবে। সেটি হয়তো শুধু বিএনপি না, অন্য অনেক দলের জন্য। কি ধরনের প্রতিকূলতা? প্রতিকূলতা বলতে ধরেন, আমরা তো জানি যে বাংলাদেশের বাস্তবতা কি শুধু বাংলাদেশের যারা প্লেয়ার্স, ফ্যাক্টরস, অ্যাক্টরস তাদের মধ্যেই সীমাবদ্ধ না। বাইরের অনেক শক্তির অনেক রকমের আপনার ভূমিকা এখানে আছে। আপনি জিওপলিটিক্স যদি বলেন, আপনি যদি নির্দিষ্টভাবে ভারতের ভূমিকার কথা বলেন, আমরা যদি আমেরিকার ভূমিকার কথা বলি, এদিকে চায়না ভূমিকার কথা বলি, পাকিস্তানের ভূমিকার কথা বলি, ফলে ইন্টারনাল এবং এক্সটার্নাল নানা অ্যাক্টরসের নানা রকমের তৎপরতার কারণে পরিবেশ পরিস্থিতি কোন দিকে যায়, এটা যেমন একটা ব্যাপার বিলম্বিত হলে পরে। দ্বিতীয়ত হচ্ছে, যারা নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছেন তারা বিলম্বিত করতে চান কেন?
সময় বেশি পেলে তারা আরো বেশি প্রস্তুতি নিতে পারবেন, আরো বেশি তাদের শক্তি বাড়াতে পারবেন, জনসমর্থন বাড়াতে পারবেন। আবার যত দেরিতে হবে, এই যে বিএনপির নামে, বিএনপির হয়ে বিএনপির লোকজন নানান জায়গায় নানান রকমের কাজকর্ম করছে, তুষার অনেকগুলো অভিযোগ বলছে, নিশ্চয়ই প্রিন্স ভাই জবাব দেবেন। তার ফলে যত দেরিতে হবে ততই বিএনপির এই 16 বছর নির্যাতিত হওয়া, আন্দোলন করা, সরকারের বাইরে থাকা, এর যে সুফলটা সেটা হয়তো আস্তে আস্তে কমতে থাকবে। সেটাও বিএনপির তাড়াতাড়ি নির্বাচন চাওয়ার একটা কারণ হতে পারে। তবে শেষ কথা আমি বলি যে নাগরিক হিসাবে বলবো যে নির্বাচন যত দ্রুত সম্ভব হওয়া দরকার, যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক এবং নির্বাচিত সরকার ব্যবস্থা যাওয়া দরকার, তত বেশি হয়তো দেশের জন্য লাভ হবে। আপনি যত বিলম্বিত করবেন সংকট বাড়বে, এবং সেটি বললাম দেশের ভিতর এবং বাইরের মিলে। জি, জনাব নাজমুল আশরাফ। জনাব সারোয়ার তুষার, আপনার কাছে যেতে চাই। জনাব নাজমুল আশরাফ যে বক্তব্য দিচ্ছিলেন যে নির্বাচন যত দেরিতে হবে তত উনি সংকটের কথা বলছেন, আপনারা কি এই বক্তব্যের সাথে একমত কিনা? আরেকটি বিষয় উনি বলেছেন, সেটি হচ্ছে যে ছাত্ররা দেরি করতে চাচ্ছেন, কারণ ছাত্ররা যেহেতু নতুন দল আনতে চাচ্ছেন, তাই তারা চাচ্ছেন যে প্রস্তুতির জন্য বেশি সময় পাবেন। এটি কি ঠিক? না, এগুলো ঠিক না। দেরি বা আগের কোনো বিষয়ে আমরা মন্তব্য করি নাই, আমরা প্রসেসের উপর জোর দিয়েছি। এবং উনি ভাই বলেছেন যে যত বিলম্বিত হবে তত বেশি বাইরের অ্যাক্টররা এখানে খেলাধুলা করার সুযোগ পাবে। আমরা কিন্তু উল্টোটা দেখছি। আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া বাংলাদেশে এখন দ্রুততম সময়ের মধ্যে ইলেকশন করার জন্য পাগল হয়ে গেছে। যে ইন্ডিয়া গত জানুয়ারির আগে বাংলাদেশে নির্বাচন চায় নাই, তখন তারা বলেছে বাংলাদেশে যদি আপনি ইলেকশন দেন তাহলে আসলে ইসলামিক মৌলবাদীরা ক্ষমতায় আসবে। সেই ইন্ডিয়ার পত্রপত্রিকায়, সিভিল সোসাইটি, পলিসি মেকিং বিভিন্ন সার্কেলের মধ্যে একটাই আলোচনা, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, তারা বারবার বলছে যে বাংলাদেশে কেন দ্রুত নির্বাচন দেওয়া হচ্ছে না আমরা বুঝতে পারছি না। একই সাথে আসাদুজ্জামান খান কামাল, যিনি একজন ক্রিমিনাল এবং পলাতক, তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা সাক্ষাৎকার দিয়ে কিন্তু একই কথা বলেছেন যে তারা রুল অফ ল ফেরত আসার জন্য অপেক্ষা করছে। খেয়াল করবেন কথাটা, তারা বলতে চাচ্ছে বাংলাদেশে এখন আইনের শাসন নাই, আইনের শাসন তথা নির্বাচন ফেরত আসবে এবং তারা আবার এখানে পুনর্বাসিত হবেন। তারা কিন্তু এই ওতপেতে আছেন। মোহাম্মদ আরাফাত তিনিও বলেছেন যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হতে হবে। নির্বাচন হলে তারা পুনর্বাসিত হবেন, এই ধারণা কি ঠিক? নির্বাচন না হলে তারা পুনর্বাসিত হবেন না, তাদের এই কনফিডেন্সটা নিশ্চয়ই একটা উৎস আছে। আপনি যখন ইন্ডিয়ান এক্সপ্রেসে সাক্ষাৎকার দিয়ে কথাটা বলেন, একজন পলাতক ক্রিমিনাল, এবং ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো ইন্ডিয়া একটা গুরুত্বপূর্ণ পত্রিকা যখন এই স্পেসটা তৈরি করে দেয়, তখন তো এখানে মানে রিডিং বিটুইন দ্য লাইন্স করার অনেক সুযোগ আছে। এবং আমার কথাটা হচ্ছে যে আওয়ামী লীগ যে কিনা এখন একটা অপরাধী দল, এবং পুরো দল বাংলাদেশে এখন আন্ডারগ্রাউন্ডে আছে, ইন্ডিয়া বা তথা দিল্লি এবং অন্যান্য রাজনৈতিক দল সহ সিভিল সোসাইটির একটা অংশ যারা দ্রুততম সময় নির্বাচন চাচ্ছে, তাদের ল্যাঙ্গুয়েজটা মিলে যাচ্ছে। এটা আমাদেরকে মানে একটু শঙ্কিত করছে আর কি। আমরা বলি নাই যে আপনি নির্বাচনটা পিছিয়ে দেন। এটা সরকারের তরফ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি সম্মানিত ব্যক্তি, তিনি বলেছেন যে আগামী এই যে আপনি যে টাইমলাইনটার কথা বললেন, এই ডিসেম্বর কিংবা আগামী বছরের মাঝামাঝি এর মধ্যেই ইলেকশন হবে। এবং তিনি এটাও বলেছেন যে যদি রাজনৈতিক দলগুলো সংস্কার না চায় তাহলে আসলে আমি সংস্কার করব না। এই ধরনের একটা অভিমানী শুরু আমরা তার মধ্যে পেয়েছি। কিন্তু আমাদের বক্তব্য এগুলো না। আমরা বলেছি যে আপনি তো সংস্কার করবেন, আপনি যে এতগুলো সংস্কার কমিশনকে 3 মাস কাজ করালেন, এরা রিপোর্ট পেশ করেছে, এখন আপনি ইউনূস সাহেব নিজে বলেছেন যে আমি এখন একটা চার্টার করব, সবগুলোকে কম্বাইন করে রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসবো এবং বসার পরে একটা ঐক্যমতের ভিত্তিতে একটা সংস্কার এজেন্ডা সেট করব। আমরা বলেছি আপনি সংস্কার এজেন্ডা সেট করেন, চার্টার বানান। এই চার্টারকে কেন করতে হবে? সংস্কার নির্বাচিত সরকার করলে না, দুটো কারণে নির্বাচিত সরকারের হাতে সকল সংস্কার ছেড়ে দেওয়া যাবে না। একটা হচ্ছে ঐতিহাসিক অভিজ্ঞতা, আরেকটা হচ্ছে প্রসেস। ঐতিহাসিক অভিজ্ঞতা হচ্ছে ধরা যাক 3 জোটের রূপরেখা আন্দোলনের মধ্য দিয়ে 80 দশকে বানানো হয়েছিল। একই সময়ে ঢাকার বিভিন্ন জায়গা থেকে 3টা জোট, আওয়ামী লীগের একটা জোট, বিএনপির একটা জোট, বামপন্থীদের একটা জোট, 3 জোটের রূপরেখা তারা পেশ করেছে। তারা বলেছিল যে বাংলাদেশে আর কখনো যেন অনির্বাচিত কোনো সরকার ক্ষমতায় না আসতে পারে, ব্যাপারটা আমরা দেখবো, যেন ভোট ডাকাতি না হয়, ব্যাপারটা আমরা দেখবো। তারপর 95 সালে প্রথম দফাতে বিএনপি কিন্তু একতরফা নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছিল। তারা দুর্ভাগ্যজনকভাবে 2 মাসের বেশি ক্ষমতায় থাকতে পারে নাই। একই কাজ করে আওয়ামী লীগ এই 2011 সালে পরে 1 যুগ ক্ষমতায় থেকেছে। এটাই হচ্ছে 2টা দলের মধ্যে পার্থক্য। মানে বিএনপি এই ধরনের অপরাধমূলক কাজ করার ক্ষেত্রে কম পারদর্শী আমরা বলবো, মানে এটা বিএনপির জন্য প্লাস পয়েন্ট। কিন্তু তারা কিন্তু এই কাজটা করেছে। যেই প্রতিশ্রুতিটা আপনি দিলেন 3 জোটের রূপরেখায়, আপনি তো সেটা 5 বছরের মাথায় ব্রেক করেছেন। দ্বিতীয়ত হচ্ছে প্রথম যে অন্তর্বর্তীকালীন সরকারটা ছিল শাহাবুদ্দিন আহমদের সরকার, তারা 29টা টাস্কফোর্স করেছিল সংস্কারের উদ্দেশ্যে। একটা সংস্কারও পরবর্তী নির্বাচিত সরকার তথা 91 সাল থেকে 96 সালে যে সরকারটা ক্ষমতা ছিল তারা বাস্তবায়ন করে নাই। 2001 সালে ইলেকশনের আগে 16টা সংস্কারের জন্য কমিশন করা হয়েছিল। একটা সংস্কারও 2001 থেকে 6 যে সরকার ছিল তারা বাস্তবায়ন করে নাই। এই যে ঐতিহাসিক অভিজ্ঞতা, এখান থেকে ছাত্রদের মানে বলার তাদের এই আশঙ্কা তৈরি হয়েছে যে তাহলে আপনি ভাই কিছু সংস্কার এখনো করতে হবে। এই সরকারও কি গত 6 মাসে বলার মতো এমন কোনো সংস্কারে অগ্রগতি? না, তারা তো সংস্কার আগে তো প্রস্তাব তৈরি করবে, তারপর তো তারা সংস্কার করবে। যদি তারা না করে তারপর আপনি বলবেন যে আপনি সংস্কার করেন না কেন। যদি সংস্কার না করে তাহলে আমরাই তাকে দায়ী করব।
প্রস্তাব করতে তো 6 মাস গেল, তাহলে প্রস্তাব বাস্তবায়ন করতে আরো কতদিন লাগতে পারে মানে আপনার মনে হয়? এই আগামী বছরের জানুয়ারির মধ্যে তো জুলাইয়ের মধ্যে তো তারা বলেছে তারা এর মধ্যে সম্পন্ন করবে। কিভাবে করবে? যদি আমরা সবাই হেল্প করি তাহলে তারা করতে পারবে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে প্রসেসের প্রশ্ন, যেটা কিন্তু আমরা ইগনোর করছি, যে আপনি বিদ্যমান সংবিধানের অধীনে যে সংবিধানটা আমাদের মতে বাতিল অবস্থায় টিকে আছে, এই সংবিধানের অধীনে নির্বাচনে গিয়ে তারপর সংস্কার করবেন, এটা হয় না। মানে ম্যান্ডেটের কথা বলা হচ্ছে, নির্বাচিত সরকারের কাছে কিন্তু সংবিধান সংস্কার করার বা সংবিধান প্রণয়ন করার কোনো ম্যান্ডেট নাই। কারণ নির্বাচিত সরকারের কাজ হচ্ছে বিদ্যমান সংবিধানের অধীনে আইন প্রণয়ন করা। আপনি যদি সংবিধান তৈরি করতে চান কিংবা সংস্কার করতে চান, যে মেজর ইভেন বিএনপি 62টা সংস্কার প্রস্তাব দিয়েছে সংবিধানের, তাহলে এগুলো আপনি কোথায় করবেন? এগুলো তো আপনি এই সংবিধানের অধীনে গিয়ে করতে পারবেন না সংসদে, আপনাকে গণপরিষদে যেতে হবে। বলে আমরা নির্বাচন চাই না, এটা খুবই একটা মিথ্যা অভিযোগ আমাদের বিরুদ্ধে। আমরা বলেছি নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন, যেখানে আপনি গিয়ে সংবিধান বানাবেন। বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাসে এই ধরনের বড় চেঞ্জের মুহূর্তে গণপরিষদ নির্বাচনটাই হচ্ছে পদ্ধতিগতভাবে আইনশাস্ত্রের দিক থেকে, রাষ্ট্রবিজ্ঞানের দিক থেকে শুদ্ধ। এবং এই গণপরিষদ নির্বাচন সংবিধান বানানোর পরে বা সংস্কার করার পরে তারা ওই দেখেন, খেয়াল করবেন, আমরা দুটো ইলেকশনের কথা বলি না, একটা ইলেকশনের কথা বলেছি। যে গণপরিষদটা সংবিধান প্রণয়ন করবে তারাই প্রণয়ন শেষে আইনসভায় রূপ নেবে। জি, এটাতে এই বক্তব্য পরিষ্কার। জি, আপনাদের এই বক্তব্য পরিষ্কার। আমি খুব সহজ করে দুটো জিনিস জানতে চাই আপনার কাছে। একটা হচ্ছে যে যেহেতু আপনারা বলছেন যে আপনারা জানেন যে জনগণ এখন নতুন রাজনৈতিক দল চায়, দ্বিদলীয় অত্যাচার থেকে তারা বের হয়ে আসতে চায়, সেক্ষেত্রে একটি নির্বাচন দিলে তাহলে নতুন রাজনৈতিক দল এসে সেই সংস্কার করতে পারে, সেই পথ তো খোলাই আছে, তাহলে নির্বাচন দিতে গড়িমসি কেন হচ্ছে, সেটি একটি প্রশ্ন। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি বিএনপির নামে অনেক অভিযোগের কথা বলছিলেন, যে বিএনপি চাঁদাবাজি করেছে বিভিন্ন জায়গায়, যেগুলো বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এটি আপনার অভিযোগও নয়, এটা বিভিন্ন খবরে এসেছে এবং তারাও কিছু ব্যবস্থা নিয়েছে, সেগুলোও খবরে এসেছে। কিন্তু আপনাদেরকে নিয়েও কিছু কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, যেমন রূপায়ণ টাওয়ারে আপনাদের অফিসের ভাড়া কোথা থেকে আসছে, কিভাবে আপনারা দিচ্ছেন, আপনার সমন্বয়করা কিভাবে করে প্রতিদিন নতুন নতুন গাড়িতে চড়ছেন, হেলিকপ্টার নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে। এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন? আমার প্রথম প্রশ্নটা ছিল যে মানে নতুন দল ক্ষমতায় এসে নির্বাচনের মাধ্যমে এসে, এটা তো আমি একটু আগেই বললাম যে পদ্ধতিগত সমস্যা, যে আপনি নির্বাচিত সরকার এসে তো তার কাজ হচ্ছে দেশ পরিচালনা করা, সরকার পরিচালনা করা। যখন আপনি বলেছেন যে রাষ্ট্র সংস্কার করতে হবে, খেয়াল করবেন, রাষ্ট্র সংস্কার, তখন অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কার করবে, কিন্তু আমরা পরিষ্কার বলেছি যে সংবিধান সংস্কার এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে না। তিনি এই পরিবেশটা আয়োজন করে দেবেন এবং সেটা হবে নির্বাচিত গণপরিষদে। এখন যেভাবে বলা হচ্ছে বিএনপি কিংবা অন্য রাজনৈতিক দলের দিক থেকে যে নির্বাচনী সংস্কার, কথাটাকে তারা কিন্তু চেঞ্জ করে দিচ্ছে। এবং আমি থ্যাঙ্কস টু মিডিয়া যে তারাও এই পালে কিছুটা হাওয়া দিয়েছে যে নির্বাচনী সংস্কার। বাংলাদেশে কিন্তু গণ অভ্যুত্থানের পরে নির্বাচনী সংস্কার এজেন্ডা ছিল না, বাংলাদেশের এজেন্ডা ছিল রাষ্ট্র সংস্কার। রাষ্ট্র সংস্কারের একটা ধাপ হচ্ছে নির্বাচন সংস্কার করা, ঠিক আছে, নির্বাচনী ব্যবস্থা সংস্কার করা। ফলে এটা নির্বাচনের জন্য সংস্কার না। আর আপনি যে আরেকটা যেটা বলছেন যে কেন নির্বাচিত সরকার এসে নতুন দলই যদি তারা পাওয়ারে আসে তারা করতে পারবে না কেন, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য সত্য কথা যে কিছু রেগুলার সংস্কার সবসময়ই থাকবে। আপনি সরকারে যাবেন, কিছু সংস্কার আপনি সবসময় করতে থাকবেন। যেমন ধরা যাক মাহমুদুর রহমান মান্না ভাই, তিনি একবার বললেন যে পৃথিবী যতদিন আছে ততদিন সংস্কার আছে। তো এটা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কথাটা সত্য। কিন্তু আমরা তো একটা ফ্যাসিজমের মধ্যে ছিলাম। এই ফ্যাসিজম থেকে ডেমোক্রেটিক ট্রানজিশনের উপায় হচ্ছে আপনাকে রাষ্ট্রটা পুনর্গঠন করতে হবে। সেই ক্ষেত্রে সংবিধানের প্রসঙ্গটা আসে, ইনস্টিটিউশন ঠিক করার প্রশ্ন আসে। এই জন্য আমাদের যে রোড ম্যাপ, এবং এটাই ঠিক, কারণ আমাদের সামনে 69 এবং 90-এর অভিজ্ঞতা আছে যে কিভাবে এত বড় বড় ঘটনার পরে এগুলোকে মানে 3 জোটের রূপরেখা বাস্তবায়ন হলো না, এই ধরনের ঘটনা ঘটে। এই জন্য আমরা বলেছি যে একটা বুর্জুয়া ডেমোক্রেটিক স্টেট আপনাকে এবার করতে হবে, যেটা বাংলাদেশে নাই। বাংলাদেশে একটা ফ্যাসিস্ট স্টেট আছে একেবারে শুরু, মানে এই রাষ্ট্রের জন্মের পর থেকে। এটা হচ্ছে রোড ম্যাপ। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি বলেছেন কিছু কিছু কন্ট্রোভার্সি, যেটা আমি এর আগে আপনাদের শোতে বলেছিলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিসে যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। এটা কোনোভাবেই আমাদের জাস্টিফিকেশন করার কোনো সুযোগ নাই। কিন্তু তারা একটা ভাঙাগড়ার মধ্য দিয়ে আছে। যেহেতু রাজনৈতিক দল হবে, তাদের বেশিরভাগ যারা এতদিন ছাত্র নেতা ছিলেন তারা এখন রাজনৈতিক দলে যাবেন। এই জন্য যেহেতু নতুন নেতৃত্ব আসার মধ্য দিয়ে এই ধরনের কিছু বিশৃঙ্খলা ঘটছে, তবে এটা অন্তত তাদের অফিসে ঘটা উচিত না। বিভিন্নভাবে মব তৈরি হয়ে যাচ্ছে, এটাও উচিত না। আর দ্বিতীয়ত হচ্ছে হেলিকপ্টার তো আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতা বা জাতীয় নাগরিক কমিটির কোনো নেতা তো হেলিকপ্টারে কখনো যায় নাই। এটা হচ্ছে উপদেষ্টা গিয়েছেন এবং তিনি তার মতো ব্যাখ্যা দিয়েছেন যে তিনি উত্তরবঙ্গে যে পুরো জায়গায় তাকে যেতে হবে সেটা যদি বাই রোড যায় তাহলে সেটা কিভাবে কতটুকু যায়, এটা যেসব গাড়িতে চড়ছেন, গাড়িতে কারা চড়ছে, গাড়িতে কোনো কোনো ক্ষেত্রে হাসনাত আব্দুল্লাহ কিংবা অন্য কোনো সমন্বয় তারা কোনো কোনো ক্ষেত্রে গাড়িতে চড়ছে এবং তারা এটা ব্যাখ্যা দিয়েছে। এটা নিয়ে অনেক নিউজ হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, আপনিও নিশ্চয়ই জানেন সারওয়ার তুষার এই জিনিস নিয়ে, এবং এটি নিয়ে অনেক টক শোতে তাদেরকে প্রশ্নও করা হয়েছে যে যারা গাড়ি দিচ্ছেন ওনারা বলেছেন ভালোবেসে বিভিন্ন লোকজন গাড়ি দিচ্ছেন। ভালোবেসে তো কেউ এমনি এমনি গাড়ি দিবে না, ভালোবেসে গাড়ি তখন দিবে যখন তার এটা থেকে কিছু পাওয়ার সুযোগ তৈরি হবে তখন। না সেরকম দেখুন, মানে এই ছাত্র নেতাদের পেছনে আপনার কি ধারণা গোয়েন্দারা লেগে নাই?
তো গোয়েন্দারা কি এই ধরনের কোনো তথ্য দিচ্ছে যে তারা এরকম কোনো সুবিধা দিচ্ছে বা সুবিধা দেওয়ার মতো অবস্থায় আছে? এরকম আমার কাছে এখনো পর্যন্ত মনে হয় না। তাহলে কারণ আওয়ামী লীগ সরকারের আমলে কি গোয়েন্দাদের কাছে তথ্য ছিল না যে আওয়ামী লীগ সরকার এই সরকার আওয়ামী লীগ সরকার আমরা গোয়েন্দাদের কাছ থেকে তথ্য পেয়েছি? একটা জিনিস আওয়ামী লীগ সরকার আর এই সরকার একেবারেই চরিত্রগত দিক থেকে এক ব্যাপার না, একেবারেই এক নয়, কিন্তু একেবারেই এক না। বলে আওয়ামী লীগ সরকার কারা ক্ষমতায় আছে? ছাত্ররা এই মুহূর্তে আমি মনে করি না ক্ষমতায় আছে, কারণ আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন কার্যক্রম করা কিংবা বাধা দেয়া সেগুলো ঘটছে অন্যান্য রাজনৈতিক দলের। ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে, তাহলে একভাবে করে না, সেটা শুরুর দিকে সত্য ছিল, কিন্তু পরবর্তীতে পরিস্থিতি চেঞ্জ হয়েছে এবং আমরা বলতে দেখেছি যে রাজনৈতিক দলগুলো না চাইলে সংস্কার হবে না। উল্টোটা বলা তো উচিত ছিল যে আমাকে যারা নিয়োগ করেছে আমি তাদের কথা শুনবো, সেটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন না, বরং ছাত্রদের বিভিন্ন দাবির ক্ষেত্রে বিরোধিতা আসছে। ফলে ছাত্ররা ক্ষমতায় আছে পুরোপুরি এটা সত্য না, তবে তাদের 3 জন প্রতিনিধি গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে 3 জন ওখানে আছেন। আমরা দেখতে পাচ্ছি তাদের ভূমিকাটা আসলে সরকারের বিরোধী দলের ভূমিকা। তারা বিভিন্ন জিনিস বার্গেইন করছে জনগণের পক্ষে, কখনো সফল হচ্ছে কখনো ব্যর্থ হচ্ছে, এবং এটাই স্বাভাবিক, কারণ ফ্যাসিস্ট রাষ্ট্র তো এখনো রয়ে গেছে। আপনার ফ্যাসিজম চলে গেছে কিন্তু ফ্যাসিস্ট রাষ্ট্র আগের মতোই আছে, তারা তাদের স্বার্থ অনুযায়ী অনেক কিছুর বিরোধিতা করবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একটু জনাব প্রিন্স আপনার কাছে যেতে চাই। অনেক বড় একটি অভিযোগ এসেছে, আপনি নিশ্চয়ই শুনেছেন, সেটি হচ্ছে যে বলা হচ্ছে, এবং এই বিষয়টি এসেছে বিবিসির সাথে জনাব ফখরুল ইসলাম যখন একটি সাক্ষাৎকার দিয়েছেন, এবং সেখানে তিনি বলেছেন যে সরকার যদি নিরপেক্ষ থাকতে না পারে তাহলে নিরপেক্ষ সরকারের আন্ডারে ইলেকশন হতে হবে, এবং সাথে সাথেই সরকারের 2 জন উপদেষ্টা তারা বলেছেন যে ভারতের সাথে এবং আওয়ামী লীগের কথার সাথে বিএনপির কথা সুর মিলে যাচ্ছে, যেটি আজকে আমাদের অতিথি সারওয়ার তুষারও বলেছেন। আপনার জবাব জানতে চাই। দেখুন, আমি মনে করি আমরা এর আগেও এটা উত্তর দিয়েছি, বিভিন্ন দর্শকে বলেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসির সাথে একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে যদি সরকারের কোনো উপদেষ্টা কিংবা ছাত্ররা কোনো রাজনৈতিক দল গঠন করে তাহলে এই সরকারের নিরপেক্ষতা হারাবে এবং নির্বাচনের সময় তাহলে একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। তো এইটা তো কোনো দোষের কিছু নয়, এবং এর কথার পরিপ্রেক্ষিতে সাথে সাথেই 2 জন ছাত্র উপদেষ্টা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির পক্ষ থেকে যে ব্যাপক প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে তাতে আমরা খুব বিস্মিত এবং হতবাক হয়েছি। কারণ একই ধরনের বক্তব্য সম্প্রতি জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সাহেব দিয়েছিলেন। তখন কিন্তু আমরা এই ছাত্র উপদেষ্টাদের কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা নাগরিক কমিটির কারো সেরকম আমরা প্রতিক্রিয়া আমরা দেখতে পাইনি। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যা বলেছেন, আর এটা তো ডক্টর শফিকুর রহমান সাহেবও একই কথা সেখানে। জনাব প্রিন্স, আমি তাহলে এই বিষয়ে একটু জানতে চাই যে যদি জামাতের আমির একই কথা বলে থাকেন এবং সেটিতে যদি তারা প্রতিক্রিয়া না দিয়ে থাকেন, এবং বিএনপির মহাসচিব যখন বলছেন তখন যদি প্রতিক্রিয়া দিয়ে থাকেন, এটার কারণটা কি হতে পারে আপনার মনে হয়? কেন জামাতের সাথে আপনার কি মনে হচ্ছে যে বিএনপির সাথে এক ধরনের দূরত্ব, ভুল বুঝাবুঝি তৈরি হচ্ছে ছাত্রদের? না, আমি সেটা মনে করি না, আমারও সেটা জানার বিষয়, আমিও জানতে চাই যে কেন সেটা মানে হলো। তো বিএনপি মহাসচিব স্বাভাবিকভাবে বলেছে, এবং একই সাথে দেখেন আরেকজন ছাত্র উপদেষ্টা সজীব সাহেব তিনি কিন্তু যথার্থই বলেছেন যদি ছাত্র উপদেষ্টারা কেউ রাজনীতি করতে চান তাহলে উপদেষ্টা পরিষদ সরকার থেকে তারা পদত্যাগ করবেন। জি, পদত্যাগ করে তারা রাজনীতি করবেন, কিন্তু নাহিদ ইসলামের বক্তব্য কিন্তু সেটা ছিল না, বরঞ্চ সেখানে ভারতের সাথে বিএনপি সম্পর্ক, তারপরে আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, আওয়ামী লীগের সাথে সক্ষতা ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় সেখানে চলে এসেছে। সেগুলো একেবারে অমূলক, ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। আমি মনে করি যে এগুলো আসলে বলার মধ্য দিয়ে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল তা কিন্তু একটা হোঁচট খেয়েছে। কিন্তু সেটা কিন্তু আমরা পরবর্তীতে ডক্টর আসিফ নজরুলের ফেসবুক স্ট্যাটাসেও আমরা দেখতে পেয়েছি, উনি সে কথাটিও বলেছেন, যেটা আমাদের কারোরই কাম্য নয়। তো এগুলো আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যথার্থই বলেছেন। তো জনাব প্রিন্স, এই যে জাতীয় ঐক্য হোঁচট খেয়েছে আপনি বলছেন, জাতীয় ঐক্য হোঁচট কার দোষে হোঁচট খেলো আপনার মনে হয়? এখানে বিএনপির দায় কতটা? যদি আমি একটু আপনাকে বলি যে জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্ররা তো জীবন দিয়ে এই সরকার স্বৈর শাসক শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন, তখন তো বছরের পর বছর আপনারা নির্বাচনের জন্য অপেক্ষা করতে পেরেছেন। এখন এসে আপনারা নির্বাচনের জন্য আপনারাও বা কেন এত মরিয়া হয়ে উঠলেন, এবং এই যে একটা দূরত্ব তৈরি হয়েছে সেটিতে বিএনপির কি কোনো ভূমিকা আপনি দেখতে পান? আপনি কি এই যে শেখ হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে তার যে মানে বৈষম্যমূলক আচরণ, তার যে
গণতন্ত্র বিরোধী কার্যকলাপ, নির্বাচনকে ধ্বংস করে দেওয়া, তার যে দুর্নীতি, লুটপাট, তার যে আপনার দেশ বিরোধী কার্যকলাপ, এর বিরুদ্ধে 15 বছর বিএনপি যে বিরামহীন সংগ্রাম করেছে, এই সংগ্রামে বিএনপির যে আত্মত্যাগ, নেতাকর্মীদের যে আত্মত্যাগ, জনগণের যে আত্মত্যাগ, এটাকে কি আপনি একেবারে বেমালুম হয়ে ভুলে গেলেন? এই যে জুলাই আগস্টে যে ছাত্র গণ অভ্যুত্থান বা যে আন্দোলন, সেই আন্দোলনে বিএনপি বা বিএনপির বিভিন্ন সংগঠনের যে ভূমিকা বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা বা তাদের যে আত্মত্যাগ, তাদের নেতাকর্মীদের যে রক্ত দেওয়া, জীবন দেওয়া, সেটাও কি আপনি ভুলে গেলেন? আমরা তো সে কথাগুলো বলতে চাই না। আমরা বলতে চাই যে এখানে হ্যাঁ, আমরা 15 বছরে একটা আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করেছি। ছাত্ররা সেই আন্দোলনকে এই জুলাই আগস্টে কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে সেটার নেতৃত্ব দিয়ে এই যে এক দফার আন্দোলন তারা এগিয়ে নিয়ে গেছেন। সেই এক দফার আন্দোলনে বিএনপি কি সামিল ছিল না? বিএনপির নেতাকর্মীরা কি জীবন দেয় নাই? বিএনপি নেতাকর্মীরা কি জেল খাটে নাই? তারা কি আত্মত্যাগ করে নাই? তো সেখানে এই যে বলছেন জাতীয় ঐক্য, ওর মধ্যে দিয়ে তো জাতীয় ঐক্য গড়ে উঠেছে। আচ্ছা, সেই জাতীয় ঐক্যে এখন কি নিয়ে দূরত্বটা তৈরি হচ্ছে জনাব প্রিন্স? এখন বিএনপির মনে আসলে কি নিয়ে, বিএনপির মুখ থেকে আমরা মাইনাস তত্ত্ব, বিরাজনীতিকরণ, 111 এইসব শঙ্কার কথা অনেক বেশি শুনতে পাচ্ছি। এর ভিত্তি কি যদি একটু বলেন? না, যখন উপদেষ্টারা বলেন যে উপদেষ্টারা যখন কোনো উপদেষ্টা যখন রাজনীতি বিরোধী বক্তব্য দেন, কোনো উপদেষ্টা যখন বলেন যে বিগত দিনে রাজনীতিবিদরা কোনো সংস্কার করতে পারেন নাই, যখন কোনো ছাত্র নেতৃবৃন্দ যখন বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যমূলক ভাবেই বক্তব্য দেন, তখন তো এই কথাগুলো আসতেই পারে যে বিরাজনীতিকরণের আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা তো 111 রয়েছেই। আর বলেছেন যে আওয়ামী লীগের সাথে বিএনপির বক্তব্য মিলে যায়। আপনি একটু আগে আমাকে একটু প্রশ্ন করছিলেন, তো আমি সেই কথার পরিপ্রেক্ষিতে যদি বলি যে নির্দলীয় তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকারের ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন সেটা নাকি 1/11 সরকার নিয়ে আসার একটা পদক্ষেপ, এবং নাহিদ ইসলামও কিন্তু একই কথা বলেছেন যে নিরপেক্ষ সরকারের যে ব্যাপারে বিএনপি মহাসচিবের বক্তব্য 1/11 সরকারেরই প্রতিধ্বনি বা এরকম কিছু একটা বলছেন। আমি কি বলতে পারি যে আওয়ামী লীগের বক্তব্যের সাথে এই নাহিদ ইসলামের বক্তব্য মিলে যায়, একই সুর? এটা তো আমার বলা উচিত হবে না, ঠিক না? তো আমি তো সে কথা বলতে চাই না। তো সেই জন্য আমি যেটা বলবো বা বলতে চাই যে এই যে আমাদের এইসব কথার মধ্য দিয়ে খামাখা একটা অস্থিরতার সৃষ্টি করা, একটা বিশৃঙ্খলার সৃষ্টি করা, জনগণের মধ্যে একটা হতাশার সৃষ্টি করা, এবং জাতীয় ঐক্য যাতে হোঁচট না খায় সেদিকে আমাদের দৃষ্টি দেওয়া উচিত। এই জাতীয় ঐক্যকে ধরে রাখতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার সকলের মনোনীত সরকার, এবং এটাকে আমরা সমর্থন করি। তারা যাতে ব্যর্থ না হয় সেজন্য আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর নিবিড় সম্পর্ক থাকা উচিত, এবং সেই সম্পর্কটা রাখার জন্য জনাব প্রিন্স আপনি নিশ্চয়ই এই বিষয়ে একমত হবেন যে 1/11 সরকারের সাথে এই সরকারের ফান্ডামেন্টাল একটা পার্থক্য আছে। এবং যেটি আপনি নাহিদ ইসলামের যে ফেসবুক স্ট্যাটাস নিয়ে আপনি বলছেন, সেখানে তিনি বলেছেন যে বিএনপি কয়েকদিন আগে -2 আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি 1/11 সরকারের প্রস্তাবনা করছে। সেটি খুব সম্ভবত এই জন্য করেছে যে বলা হয়েছে যে নিরপেক্ষ, যদি এই সরকার নিরপেক্ষ হতে না পারে আরেকটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, সেই বিষয় নিয়ে হয়তো তিনি বলেছেন। আমরা নিশ্চয়ই জনাব সারওয়ার তুষারের কাছে যাব এবং এই বিষয়টি নিয়ে আরও জানতে চাইব। কিন্তু আরেকটু যদি বলেন যে ছাত্রদের যে নতুন দল হচ্ছে, বিএনপি কি সেটিকে হুমকি হিসেবে দেখছে, সেজন্যই কি তারা তাড়াতাড়ি করে নির্বাচন দিতে চাচ্ছে? এ ধরনের একটি অভিযোগ উঠছে, এটি কি ভিত্তিহীন? একেবারেই ভিত্তিহীন, অমূলক। আমরা নতুন দলকে স্বাগত জানাই। আমরা নতুন দলের এই উত্থানকে কখনোই হুমকি হিসাবে দেখতে চাই না। বিএনপি শতফুলকে ফুটতে দেওয়ার নীতিতে বিশ্বাস করি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন। তো আমরা কেন আপনারা শঙ্কিত নন? উত্থানকে আমরা শঙ্কিত হব? আরেকটি ছোট্ট করে উত্তর দিয়ে দিই। এই যে নিরপেক্ষ সরকারের যে আহ্বান, বিএনপি মহাসচিব তো নিরপেক্ষ সরকার দাবি করেন নাই। তিনি বলেছেন এই সরকার যদি নিরপেক্ষতা হারায় নতুন দল করার ক্ষেত্রে, এবং সেই দলে যদি কোনো উপদেষ্টা যোগ দেয়, কিংবা ছাত্ররা যদি সেই দল তৈরি করে, ছাত্রদের প্রতিনিধিরা যদি আবার এই উপদেষ্টা পরিষদে থাকে, সেখানে তো এই সরকার নিরপেক্ষতা হারাবে, সেটার মনে করিয়ে দিয়েছে তিনি কখনোই। এবং সাংবাদিক, প্লিজ আমাকে একটা লাইন বলতে দেন, না হলে কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে।
এই সাংবাদিক তখন, বিবিসি সাংবাদিক তখন মির্জা ফখরুল সাহেবকে জিজ্ঞেস করেছিলেন, আপনারও নিশ্চয়ই দৃষ্টি এড়ায়নি এই বিষয়টি, যে তাহলে আপনি কি মনে করছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নন? তিনি উত্তরে বলেছিলেন, মির্জা সাহেব উত্তরে বলেছিলেন, একদমই আমি সেটা মনে করছি না। এই সরকার, আমি চাই যে যদি তার নিরপেক্ষতা বজায় রাখে, তাহলে এই সরকারই নির্বাচন করবে। আমরা কিন্তু নির্বাচনী আপনার বক্তব্য পরিষ্কার, আপনার বক্তব্য পরিষ্কার জনাব প্রিন্স, জনাব নাজমুল আশরাফ, খুব সংক্ষেপে যদি 1 মিনিট। শেষ না, বিষয়টা হলো কি যে এই নির্বাচন চাওয়া এবং দ্রুততম সময়ের মধ্যে চাওয়া বা এই বছরের মধ্যে চাওয়ার বিপক্ষে কোনো রাজনৈতিক দল তো এখন পর্যন্ত দেখছি না। বিএনপি, জামাত, আপনার যে ইসলামী আন্দোলন, হেফাজত, আরো যত দল আছে এখন পর্যন্ত যাদের বক্তব্য আমরা প্রকাশ্যে শুনেছি, কেউই কিন্তু সকল সংস্কার শেষ করে নির্বাচন বলছে না, এবং সবার চাওয়া কিন্তু যত দ্রুত সম্ভব ন্যূনতম সংস্কার করে, এবং অনেকের ক্ষেত্রে আমরা সেই ডিসেম্বরের যে সীমারেখা সেটির কথা শুনছি। ফলে যে দলগুলো আপনার প্রতিষ্ঠিত আছে, ক্রিয়াশীল আছে, সক্রিয় আছে, আওয়ামী লীগ সহ যে দলগুলোর অস্তিত্ব নাই এখন, বাকি দলগুলোর সকলের অবস্থান কিন্তু এই অবস্থানে। আর যারা নতুন দল করতে যাচ্ছেন তারা একটু ভিন্ন, তাহলে সকল দলের বিপক্ষে তারা থাকবেন। সেক্ষেত্রে সরকার, অন্তর্বর্তী সরকার সবাইকে নিয়ে যখন সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তটা কি হবে এটা আমরা ধারণা করতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে নতুন দল যে ভ্যাকুয়াম তৈরি হয়েছে এখন আওয়ামী লীগের কারণে বা এই দ্বিদলীয় রাজনীতির গ্যারাকলে পড়ে, সেই দলের আদর্শ উদ্দেশ্য লক্ষ্য কি এটা এখনো আমাদের কাছে পরিষ্কার না। নিশ্চয়ই আগামী মাসে ওরা যখন দল ঘোষণা করবে তখন আমরা জানতে পারবো। কিন্তু এই দল সংশ্লিষ্ট যারা, তাদের অনেকের বক্তব্যে অনেক রকমের প্রশ্নের উত্তর। অসংখ্য ধন্যবাদ। জনাব সারোয়ার তুষার, 20 সেকেন্ড সময়। উনি একটি অভিযোগ করেছেন যে আপনাদের বক্তব্য তো ভারতের সাথে, আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। আমাদের কোন বক্তব্য? উনি বলছিলেন যে, যেটি আমি আসলে এখন আমি মনে করতে পারছি না, ও খুব সম্ভবত যে বক্তব্যটি জনাব নাহিদ ইসলাম দিয়েছেন, সেই বক্তব্যের কথা তিনি বলছিলেন যে এই নিরপেক্ষ সরকারের দাবি যেটি তুলছেন জনাব ফখরুল ইসলাম আলমগীর, সেটির যে তিনি সমালোচনা করেছেন, উনি বলছেন যে সেই বক্তব্য তো না, নাহিদ ইসলামের বক্তব্যের সাথে মানে আকাশ পাতাল পার্থক্য। ওবায়দুল কাদেরের কোনো বক্তব্যের কোনো মিল নাই। নাহিদ ইসলাম কথাটা বলেছেন যে একই দিনে আপনি খেয়াল করবেন যে বিএনপির একটা স্থায়ী কমিটির মিটিং হয়েছে, সেখানে তারা বলেছে যে এই মুহূর্তে, ওবায়দুল কাদেরের বক্তব্যের কথা, এই মুহূর্তে জুলাই ঘোষণাপত্রের দাবিটা অপ্রাসঙ্গিক। এটারও একটা রিয়াকশন নাহিদের, মানে এই মুহূর্তে জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়াটা অপ্রাসঙ্গিক 5 মাস পরে, এই কথাটা বিএনপির তরফ থেকে বলা হয়েছে। অথচ বিএনপি কিন্তু চাপ দিয়ে 31 ডিসেম্বরে ছাত্রদেরকে দেয়া থেকে বিরত রেখেছে। এই সমস্ত প্রতিক্রিয়া জায়গা থেকে আসতে হবে। বারবার টকব্যাকে বলছেন যে আর একদমই সময় নেই। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। আরেকটু সময় পেলে হয়তো আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত কথা বলতে পারতাম। দর্শক, শেষ করতে হচ্ছে আমাদের আজকের মুক্তবাক। আগামীকাল রাত 11:30টায় আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে।